আমাদের রাষ্ট্রের যে তিনটি অঙ্গ, এটা তো আমরা আগেও বলেছি, এখনও বলেছি, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা, তারা প্রত্যেকে তাদের কার্যক্রমের ক্ষেত্রে স্বাধীন থাকে। তবে এটাও সত্যি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা রাষ্ট্র অত্যন্ত সফল এবং সুন্দরভাবে চলবে যদি এই তিনটি অর্গানের মধ্যে যেন একটা সুসমন্বয় থাকে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে একটি হাইকোর্ট বিভাগে একটি রায় হয়েছিল 2রা সেপ্টেম্বর 2025। এই রায়টি আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদ, যেটি অর্থাৎ নিম্ন আদালতের বিচারকদের পোস্টিং সংক্রান্ত, পদোন্নতি সংক্রান্ত যে ক্ষমতাটি আমাদের বর্তমান সংবিধানে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি কর্তৃক প্রয়োগ করা হয়, এই আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদের একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা হচ্ছে 1972 সালে আমাদের মূল যে সংবিধানে, সেই সংবিধানে এই ক্ষমতাটা ছিল সুপ্রিম কোর্টের উপরে। যা হোক, পরবর্তীতে 4র্থ সংশোধনের মাধ্যমে এই সংশোধনীটা, এই অনুচ্ছেদটি সংশোধন করে এটা সুপ্রিম কোর্টের পরিবর্তে রাষ্ট্রপতি করা হয়। 4র্থ সংশোধনী আপনারা নিশ্চয়ই জানেন, স্বাধীনতা পরবর্তীতে জনাব শেখ মুজিবুর রহমান সরকারের আমলে। পরবর্তীতে 1979 সালে এটাকে সংশোধন করে করা হয় যে এই দায়িত্বটা রাষ্ট্রপতি করবেন, তবে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করবেন। আপনারা জানেন যে আমাদের দেশে 5ম সংশোধনী একটি রায় আছে, যে রায়ের মাধ্যমে আলটিমেটলি এই 1979 সালে যে সংশোধনীটি করা হয়েছিল সেটি বাতিল হয়ে যায়। আবার পঞ্চদশ সংশোধনীর সময়, অর্থাৎ শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তার সরকারের সময় এই সংশোধনীটি কিন্তু পুনরায় সংশোধন করে আলটিমেটলি এটা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। তাহলে যে সংবিধান সম্পর্কে রিটকারীদের আপত্তি, তার প্রথমটি সংগঠিত হয়েছে 4র্থ সংশোধনীর সময়, যে সময় জনাব শেখ মুজিবুর রহমানের সরকার বাংলাদেশে ছিল। আবার পঞ্চদশ সংশোধনী, যে সংশোধনীর উপরে ভিত্তি করে এটি 72 সালের সংবিধানের বাইরে গিয়া পুনরায় রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়েছে, যেটার বিরুদ্ধে রিট পিটিশন দায়ের হয়েছে, সেটিও কিন্তু বিগত শেখ হাসিনা সরকারের সময় হয়েছে। এই সংশোধনীটা চ্যালেঞ্জ করে এবং 2017 সালের একটা রুলস, সেটা চ্যালেঞ্জ করে আলটিমেটলি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। আপনারা জানেন সেই রিট পিটিশনে এই 4র্থ সংশোধনী, অর্থাৎ 1974 সালের সংশোধনী, এবং না, ওটা তো প্রথমটা, আর হচ্ছে 2011 সালের সংশোধনী, এই দুটার পাশাপাশি যে রুলস চ্যালেঞ্জ করা হয় আদালত, এবং আর একটা প্রেয়ার করা হয় যে সুপ্রিম কোর্টের জন্য একটা স্বতন্ত্র সচিবালয় করা, এবং সেই স্বতন্ত্র সচিবালয় মর্মে একটা ডিরেকশন চাওয়া হয়েছিল, যে স্বতন্ত্র সচিবালয়ের ডিরেকশনও আদালত দিয়েছিল। এই রায়টি প্রকাশিত হয়েছিল 2রা সেপ্টেম্বর 2025, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং আমরা এই যে রায়, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে, এবং সেই আপিলটি শুনানি না হওয়া পর্যন্ত আমরা একটা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়েছি। এবং আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আর
2017 সালে যে বিধি মোতাবেক ইতিপূর্বে পরিচালিত হচ্ছিল বিচারকদের ব্যাপারে সেটি দ্বারা পরিচালিত হবে এই আদেশের ফলে। আদালত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরেও আগামী জুন মাসের 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্যে আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। আর আমাদের আপিল নিষ্পত্তি করার ক্ষেত্রে কতগুলো প্রাসঙ্গিক আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো আমাদের করতে হয়। আমরা বলি কনসাইজ স্টেটমেন্ট দেওয়া, এটা হচ্ছে আপিলের পক্ষে আমরা প্রথমে দেব, বিবাদী পক্ষে যারা আছে তারা দিবেন, তার মধ্যে দিয়ে এটা শুনানির জন্য প্রস্তুত হবে। এটা হচ্ছে মূল জিনিস, এই কাজটি করেছে। এটা আমি আদালতকে স্থগিতাদেশের প্রয়োজনীয়তাটা কেন পড়েছি সেটা আমি বললাম। আমি আদালতকে বলেছি যে এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। কারণ যে অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল সেটি পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয়নি, বরং এটা আরও অধিকতর যাচাই বাছাইয়ের জন্যে এই অধ্যাদেশ এবং তার সংশোধনীটি পার্লামেন্টে পাশ করা হয়নি। এবং আমি রাষ্ট্রের পক্ষে সরকারের যে বক্তব্য, অর্থাৎ পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টে যেটা উল্লেখ করা আছে অধিকতর যাচাই বাছাই করার জন্য, সেটা করার জন্য এটাই সরকারের অবস্থান হিসেবে আমি ব্যাখ্যা করেছি এবং আমি বলেছি। এবং আমাদের বক্তব্যের পাশাপাশি এখানে একজন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব আহসানুল করিম, তিনি একটা স্বতন্ত্র আপিল ফাইল করেছেন, তিনিও হাইকোর্টে এই মামলাতে ছিলেন। আর এখানে জনাব বদরুল আলম মজুমদারের পক্ষে একটা আপিল ফাইল হয়েছে, যদিও এই আপিলের দায়ের করার সম্পর্কে আমি আমার বক্তব্য দিয়ে বলেছেন তার তো সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি তো হাইকোর্টের রায় তার পক্ষে। আর এখানে বিবাদী পক্ষে অর্থাৎ হাইকোর্টের রিট পিটিশনারের পক্ষে আইনজীবী ছিলেন, এখন এখানে বিবাদী পক্ষে ছিলেন জনাব শিশির মনির, তিনিও বক্তব্য রেখেছেন। তো আমরা মনে করি যে আমাদের বিচার প্রশাসনের করার ক্ষেত্রে আমাদের অধিকতর যাচাই বাছাই পরে স্বতন্ত্র সচিবালয় তো বিষয়ে এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষার স্বার্থে আমাদের পার্লামেন্টে রোহিতকরণের সময় যে কারণটি উল্লেখ করা হয়েছে আরও অধিকতর যাচাই বাছাই করে আমার মনে হয় সেটাই আমরা সরকারের পক্ষ থেকে সেটি করা হবে, এটা আমাদের প্রত্যাশা। তবে অ্যাট দিস মোমেন্ট এই রায়টা স্থগিত না হলে যে প্রশাসনিক জটিলতা বিচার বিভাগীয় কর্মকর্তাদের ব্যাপারে স্থবিরতা, সেটা কাটিয়ে ওঠা সম্ভব। একটা বিষয় এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে পৃথক সচিবালয়ে রায় হয়েছিল হাইকোর্টে, ওটার প্রধান হতেন প্রধান বিচারপতি, আর একই সাথে এখন সৃষ্টি হয়ে গেল, কিন্তু যিনি পৃথক সচিবালয় হলে বিচার বিভাগের অভিভাবক হতেন উনি এই মামলাটা নিজেই শুনলেন আপিল বিভাগে। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা, যেহেতু ওনার কাছেই মামলাটা থাকে, উনি শুনবেন, উনি আবার যদি রায় দিয়ে হাইকোর্টের রায়টা বহাল রাখেন, উনিই প্রধান থাকেন, এক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা, কোনো নিয়মের ব্যত্যয় হয় কিনা? দেখুন, আসলে এই ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক না, কারণ দেশের সর্বোচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতেই তো এটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। হাইকোর্টে যে রায়টি দিয়েছে সে রায়ের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে এটাই কিন্তু চূড়ান্ত রায় না। এখানে একটা অনেকের মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়। হাইকোর্ট কিন্তু রায়টা দেওয়ার পরেও একটা সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ বলেছে এই মামলার সঙ্গে সাংবিধানিক প্রশ্ন ব্যাখ্যা জড়িত, যেটা সুপ্রিম কোর্ট কর্তৃক অর্থাৎ আপিল বিভাগ কর্তৃক করতে হবে। তো আপনি যেটা বলছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা, আমার মনে হয় যে আমার কোনো মন্তব্য না করাই ভালো। যারা শুনছেন তাদের প্রতি তাদের উইজডম, তাদের মেধা, তাদের নিরপেক্ষতা, তাদের জুডিশিয়াল অ্যাকুইপমেন্ট সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন নেই। আপিলটা নিষ্পত্তি করার জন্যে তারা নৈতিকতার প্রশ্ন তো থেকে যায়। দেখুন, আমার মনে হয় এত খুব সহজ সরলভাবে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই, কারণ তারা তো ন্যায় বিচার করবেন এটাই প্রত্যাশা। তারা কি সবসময় তারা কোনো মামলা বিচার করলেই যে নিজেদের পক্ষে সবসময় রায় দেবেন এমন তো নাও হতে পারে। আর এখানে তো সাংবিধানিক প্রশ্ন ব্যাখ্যা জড়িত, সুতরাং সাংবিধানিক ব্যাখ্যা যখন জড়িত তখন তো আমি বিশ্বাস করি যে আমাদের বিচারপতি যারা মামলাটি শুনবেন, আমি বললাম যে মাননীয় প্রধান বিচারপতি সহ সমস্ত বিচারপতিদের উইজডম
এবং তাদের মেধা এবং তাদের সততা, তাদের দক্ষতা, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ এবং আমাদের বিন্দুমাত্র কোনো আশঙ্কা নেই। না, এটা তো আসলে মেরিটে আমরা শুনানি করিনি। আপনার প্রশ্নটা হলে বলে একটা হতে পারে, দেখেন আমি আগেই বলেছি যে পার্লামেন্ট যখন কাজ করে, পার্লামেন্টটা স্বতন্ত্রভাবে কাজ করে। পার্লামেন্টে ধরুন অধ্যাদেশ যখন জারি হয়, অন্তর্বর্তীকালীন সময়কালের সমস্ত অধ্যাদেশ আপনারা জানেন 133টা অধ্যাদেশ, এটা কিন্তু সংবিধানেই বলা আছে যে প্রথম অধিবেশন উত্থাপন করতে হবে, 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, ইয়েস অর নো করতে হবে। তো সেটা সংবিধান অনুযায়ী পার্লামেন্ট এই কাজটি করে, কিন্তু পার্লামেন্ট সংবিধান অনুযায়ী এই অর্ডিন্যান্সটা, 2টা অর্ডিন্যান্স বাতিল করেছে। আরেকটা যেটা হচ্ছে, হাইকোর্ট যখন রায় দেয়, কোনো বিচার বিশ্লেষণ করেন, তখন কিন্তু আইন এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে করে থাকেন। আমাদের এই সংবিধানে, আমি উদাহরণ হিসেবে আজকে কোর্টে উল্লেখ করেছি যে আমাদের আরও সচিবালয় আছে, যেমন আমাদের বাংলাদেশ সচিবালয় সবচেয়ে বড় সচিবালয়, এটি কিন্তু সংবিধানের আইন দ্বারা প্রতিষ্ঠিত। নির্বাচন কমিশন সচিবালয় একটা স্বতন্ত্র আইন দ্বারা প্রতিষ্ঠিত। আমাদের সংবিধানে 79 অনুচ্ছেদে সংসদ সচিবালয় স্বতন্ত্র সচিবালয় থাকবে, ওদেরকে স্বতন্ত্র মধ্যে উল্লেখ করা আছে। আমাদের সংবিধানের মধ্যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়ের কোনো কথা উল্লেখ নাই, কারণ এই সচিবালয়গুলো গঠিত হয়েছে হয় সংবিধানের বিধান অনুযায়ী অথবা আইনের বিধান অনুযায়ী। আমার সাবমিশনটা ছিল যে আদালত তার রায় প্রকাশের ক্ষেত্রে কতটুকু পর্যন্ত যেতে পারেন, যেটা সংবিধানে নেই সেটাও অ্যাড করতে পারেন কিনা, সেটা সেই প্রসঙ্গে আমরা বলেছি। না, আমি তা বলি না, এটা আপনি প্লিজ আমাকে মিসকোট করেন না, আমি এটা বলি নাই। আমি হয়তো আপনাদের বোঝার ভুল হতে পারে। সেটা হচ্ছে যে আমি যেহেতু ইংরেজিতে আর্গুমেন্ট করছিলাম, অনেকে হয়তো পিছন থেকে আমাকে ঠিকমতো শুনতে পারেননি। আমি বলছি চেকস অ্যান্ড ব্যালেন্স, রাষ্ট্রের যে 3টে অর্গান, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং জুডিশিয়ারি, তাদের মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স যদি না থাকে, তাহলে আধুনিক কোনো মডার্ন রাষ্ট্র তারা প্রপারলি ফাংশন করতে পারবে না। এই যে বিষয়টা, আমি আদালতকে সেটাই বলেছি যে আমাদের প্রত্যেকে যেন তার অবস্থান থেকে তার পেরিফেরির মধ্যে কাজ করতে পারে, কোনো কারণে যেন এনক্রসমেন্ট না হয়, এবং এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা কার্যক্রমের ক্ষেত্রে যেন থাকে, সেটা আমি বলেছি। এই সংসদে এই অধিবেশনগুলো, প্রথম অধিবেশনটা শেষ হওয়ার পরে এই বিষয় নিয়ে যখন সচিবালয়ে ব্রিফিং হয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী সেই ব্রিফিং এর একেবারে শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সুপার স্বাধীনতা যদি দেওয়া হয় সচিবালয় বিচার বিভাগকে, সেক্ষেত্রে ব্যালেন্স নাও থাকতে পারে। এখন এই সরকারের আইনি ইস্যুগুলোর ব্যাপারে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিগত দিনেও দিয়েছেন। আপনিও সেইটা মনে করেন কিনা যে এমন কোনো আইন হওয়া উচিত কিনা যেখানে ব্যালেন্স না থাকে? না, দেখুন, আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। পুরা বিষয়টাই এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। হাইকোর্টের রায়টি যেহেতু তারা সার্টিফিকেট দিয়েছে এবং আদালত যেহেতু শুনানির জন্য এটি নির্ধারণ করেছেন 16 জুন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এবং রায় না আসা পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা সমীচীন নয় এবং আমি করব না। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন, রাজনৈতিক নেতা যিনি বক্তব্য দিয়েছেন, তিনিও কিন্তু বাংলাদেশের সংবিধান আইন সম্পর্কে একজন বোদ্ধা ব্যক্তি। তার অবস্থান থেকে, রাজনৈতিক অবস্থান থেকে, তার আইনি অবস্থান থেকে তিনি বলেছেন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে মন্তব্য করা সমীচীন না, আমি বিষয়ে মন্তব্য করব না। তবে আমরা যেটা মনে করি যে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। দেশটা আমাদের, রাষ্ট্রটা আমাদের সবার। সুতরাং কেউ যেন কোনো কারণে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই, সে রায় হোক, কোনো আদেশ হোক, আমাদের কার্যক্রম হোক, আমাদের প্রশাসনিক আইনগত কার্যক্রমের ক্ষেত্রে আমরা সবাই যার যার অবস্থান থেকে সেলফ রেস্ট্রেন্ট মেনটেন করব। সবাইকে আমরা বরাবরই শেষ করেন, বলেন। আমরা বরাবরই দেখি যে যখন কেউ বিরোধী দলে থাকে তখন একটা অভিযোগ বরাবরই করে যে সরকার সবসময় বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে। যখন আওয়ামী লীগ ছিল আমরা বিএনপির কাছ থেকে এই অভিযোগ দেখেছি। এখন জামাতের লোকজনও এই একই অভিযোগ করছে যে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, এই জন্য পৃথক সচিবালয় রাখলো না এবং এই সংক্রান্ত কার্যক্রমগুলো নিয়েছে। আসলে কি এর বাস্তবতা আছে নাকি এটা বলার জন্য বলে? না, বর্তমান এটা হচ্ছে নির্ভর করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সরকার তারা কিভাবে জুডিশিয়ারিকে দেখে। আমি এই অফিসে এবং এই সরকারের 3 মাসের বেশি সময়ের মধ্যে একটি উদাহরণও আমি দেখি নাই যেখানে সরকারের পক্ষ থেকে জুডিশিয়ারি, এই আরেকটা কথা খেয়াল করে দেখেন, ব্লেটেন্টলি কিন্তু আপনারা যারা রিপোর্ট করবেন, প্লিজ গেট ইট কারেক্টেড, এটা কিন্তু নিম্ন আদালতের বিচারকদের সম্পর্কিত। আমাদের উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারকদের সাথে, এটা অনেক সময় খুব বিচার বিভাগ সাধারণভাবে বলে, এটা না। কিন্তু
ইস্যুটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের অধস্থ আদালতের বিচারকদের সংক্রান্ত। প্লিজ আপনারা এটা, এবং আইনের মধ্যে সংবিধানে বলা আছে তারা কিন্তু এই কাজের ক্ষেত্রে স্বাধীন থাকবে। একটা সরকার, গণতান্ত্রিক সরকার, তারা তাদের গণতান্ত্রিক চর্চায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো আইনের অপব্যবহার করবে, এটা তো কারো প্রত্যাশিত না। এখনও পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে দেখছেন হবে। হ্যাঁ, বাংলাদেশে এমন উদাহরণ আছে, নিম্ন আদালতের বিচারকদেরকে মোমবাতি জ্বালিয়ে রাতের বেলা সাক্ষীদেরকে ডেকে এনে নির্বাচনের আগে বিরোধী দল, তৎকালীন বিএনপি এবং বিরোধী দলের নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দকে মোমবাতি জ্বালিয়ে রাতের আধারে সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার একটা প্রতিযোগিতা বিচারকদের মধ্যে ছিল, যেটা এখন বর্তমান নেই বলে আমি মনে করি। যে এটা রাষ্ট্র ব্যবস্থাটা দায়িত্ব পালন করে তাদের সদিচ্ছা উপর নির্ভর করে, এবং আমি মনে করি যে আমি তো বর্তমান সরকারের কোনো সদিচ্ছার অভাব দেখছি না, যারা বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করবে না এমন কোনো কিছু দেখি না।